এখন থেকে ই পাসপোর্টের আবেদন করা আরও সহজ। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে আপনি নিজেই অনলাইনে নির্ভুলভাবে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। সেই সাথে আবেদন করার প্রসেসগুলো কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন শেষে কিভাবে আপনি আবেদন ফিটি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই জমা দিতে পারবেন এবং এটাকে আবেদন শেষে কি ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্টের রিজিওনাল অফিসে জমা দিবেন, কতদিন লাগবে পাসপোর্টটি পেতে, কতদিন মেয়াদের আপনি এই মুহূর্তে পাবেন, সব কিছুই বিস্তারিত থাকছে আজকের এই একটি ভিডিওতে। তাই অবশ্যই পাসপোর্ট নিয়ে আপনার কোনো দ্বিধা থাকলে এই একটি ভিডিওই আপনার সমাধান হতে পারে। ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন জনস্বার্থে। সো চলুন শুরু করছি। আজকে আপনাদেরকে দেখাই যে বাংলাদেশে ই পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন পরবর্তী কিভাবে আপনারা এটা পেমেন্ট করবেন আর কিভাবে পেমেন্ট করলে আপনার ঝামেলা হতে পারে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং আবেদন করার সময় আপনার কি লাগবে, আবেদন করার পর এটা জমা দেওয়ার জন্য আপনাদের কি লাগতে পারে সব কিছু এ টু জেড বিস্তারিত থাকছে। তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন, google.com এসে আপনারা ই পাসপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করলে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চলে আসবে। তো এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটা অনলাইন ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি চাইলে বাংলাতেও করে নিতে পারেন যদি বাংলা আপনার কাছে সুবিধা মনে হয়। তো আমরা ইংলিশে রাখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন বা রিইস্যু করেন, যেটাই করেন সেক্ষেত্রে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো স্টেপস বা ধাপগুলো কি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ আপনার প্রথমত কোথায় আপনার পাসপোর্টের অফিসটা আসলে অ্যাভেলেবেল সেটা এখানে দেখতে পারবেন। তারপরে দ্বিতীয়ত পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তৃতীয়ত পাসপোর্ট ফি আপনাকে জমা দিতে হবে। তারপরে পাসপোর্ট অফিসে ভিজিট করে বায়োমেট্রিক দিতে হবে। দেন আপনার এনরোলমেন্ট আইডিটা রিসিপ্ট সহ কালেক্ট করতে হবে। কালেক্ট করে আপনি পাসপোর্টের ডেলিভারি ডেট দিন, আপনার পাসপোর্টটা ডেলিভারি নিতে হবে। বিষয়টা খুবই সহজ, অনেকেই ঝামেলা মনে করেন, এখন তো আরো বেশি সহজ। কেন আরো বেশি সহজ তাও বলছি। অ্যাপ্লাই অনলাইনে যাব। অ্যাপ্লাই অনলাইনে এসে আপনারা দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে এটা ইয়েস দিবেন, আর যদি আপনি দেশের বাইরে থেকে কোনো দূতাবাস থেকে আবেদন করেন তাহলে নো দিবেন। তাহলে কান্ট্রি কোন কান্ট্রি থেকে, ধরে নিচ্ছি আপনি সৌদি আরবের কান্ট্রি থেকে দূতাবাস থেকে অ্যাপ্লাই করবেন তাহলে সৌদি আরব, আর বাংলাদেশ মিশন আপনি জেদ্দাতে না রিয়াদে দিবেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি আমরা বাংলাদেশ দিব। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা নারায়ণগঞ্জের সিলেক্ট করছি। তারপর সিলেক্ট পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশন থেকে আপনারা আবেদন করবেন, নারায়ণগঞ্জ সদর। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রিজিওনাল পাসপোর্ট অফিস সেটা নারায়ণগঞ্জ। তো এখানে আমরা কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে আসার পর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হবে। এই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করে আপনার কার্যক্রমগুলো প্রসেস করতে হবে। সো এই জন্য একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা কার্যকর এবং আপনাকে কোনো তথ্য পাঠানো হলে সেখান থেকে আপনি আবার রিএন্টার করতে পারেন। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আই এম এ হিউম্যানে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। তারপর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আরেকবার আই এম এ হিউম্যান দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আরো তথ্য চাচ্ছে, যেটা এতক্ষণ চাইছিল না। সেটা এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপরে গিভেন নেম অপশনাল আর সার নেম দিতে হবে। তো এন্টার ইউর লাস্ট নেম। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে ওকে, তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার আপনার গিভেন নেম এবং তার নেম এই দুইটা দিতে হবে। তো গিভেন নেমটা অপশনাল, অনেকের গিভেন নেম পাসপোর্টে থাকে না, আর যাদের আছে তারা অবশ্যই দিয়ে দিবেন। তো আমরা আমাদের এখানে গিভেন নেমটা নামের প্রথম পার্ট। ধরে নেন যে আপনার নাম হাসান আলী, হ্যাঁ, কথার কথা। তো যদি হাসান আলী হয় তাহলে আপনার নামের যে প্রথম অংশটা হাসান, এটা গিভেন নেম। আবার অনেকের এমডি হাসান থাকতে পারে, তার এমডি হাসান। তো এখানে আমরা আমাদের গিভেন নেমটা দিচ্ছি। আর সারনেমটা বংশীয় নাম, কিন্তু আমাদের দেশে সবার নামের সাথে বংশীয় নাম থাকে না। যেমন কথার কথা আবির চৌধুরী, হ্যাঁ, তো চৌধুরীটা বংশীয় নাম। বংশীয় নামটা আপনি সারনেমের জায়গায় দিবেন, আর আবিরটা গিভেন নেম। তো সবার বংশীয় নাম থাকে না, যেমন অনেকে হাসান থাকে বা আপনার মনে করেন যে রহমান থাকে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের যে সারনেমটা সেটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার আগেরটাই আছে, আপনি আরেকবার চেক করবেন। এই যে দেখুন, আপনি যখন সারনেম গিভেন নেমটা প্রপারলি দিয়েছেন তখন আপনার এনআইডি অনুযায়ী আপনার নামটা এসেছে। এই যে উপরে দেখুন এমডি হাসান আলী। আপনি যদি আবার আলীটা উপরে দিয়ে দিতেন তাহলে আপনার নামটা কিন্তু উল্টা চলে আসতো, হ্যাঁ। যেমন আমরা যদি এখন আমাদের আলীটা উপরে রাখি, আমি আপনাদেরকে একটু বোঝাই যাতে আপনারা ভুলটা না করেন। অনেকে এই জায়গায় ভুল করেন এবং পাসপোর্ট নিয়ে সারা জীবন ঘুরতে থাকেন পাসপোর্ট অফিসে। এই যে দেখেন আপনার নাম হয়ে গেছে আলী এমডি হাসান। এরকম অসংখ্য মানুষের পাসপোর্টের সমস্যা আমি দেখছি। তো আপনার যাতে সমস্যা না হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে এখানে বুঝাই দিলাম। এখানে থাকবে আলী, এখানে থাকবে এমডি হাসান।
আপনি বারবার চেক করে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা আই এম এ হিউম্যান দিব। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো অলরেডি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো অ্যাকাউন্ট তৈরি হওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, ইমেলের জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনার পাসপোর্ট অফিসের অনলাইন সার্ভারে সেভ করার জন্য সেটা মনে রাখবেন। তো এখানে আপনাকে ইমেইলে একটা ওটিপি পাঠানো হয়েছে, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইমেইলে চলে এসেছি। এখান থেকে এই যে নো রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল প্লিজ অ্যাক্টিভেশন, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখন হচ্ছে আমরা আবার এখানে সাইন ইনে ক্লিক করব। উপর থেকে সাইন ইনে ক্লিক করার পরে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা দিব। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি যেটা দিয়েছিলাম। এবার আবার আমরা আই এম এ হিউম্যানে ক্লিক করব, সাইন ইনে যাব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েলকাম এমডি হাসান মাই অ্যাপ্লিকেশন। তো এখানে এই মুহূর্তে এই অ্যাকাউন্টে কোনো অ্যাপ্লিকেশন নাই। তো অনেকের হচ্ছে একটা পরিবারের একাধিক পাসপোর্টের অ্যাপ্লাই করা প্রয়োজন পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সবার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট লাগবে না। আপনি পরিবারের কর্তা হলে শুধু আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর হচ্ছে সবার জন্য আলাদা আলাদা পাসপোর্টের আবেদন এই একটি অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু করতে পারবেন। এই জন্য আপনাকে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ঠিক আছে, আপনি আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, আপনার সন্তান, আপনার স্ত্রী সবার জন্য আপনি এই জায়গা থেকে আবেদন করতে পারবেন। এখন আবেদনের আমরা মূল প্রসেসে চলে এসেছি। এইখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে যাবেন। ঠিক আছে, এখানে দেখুন রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। অনেকের ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট করতে হলে এখানে আসলে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাদের জন্য এইটা। তো আমরা যেহেতু অ্যাপ্লাই পাসপোর্টের জন্য আবেদন করব, সেই জন্য আমরা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে যাব। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টের পরে এখানে দেখুন আপনার কি অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল পাসপোর্ট। আপনি যদি অর্ডিনারি ব্যক্তি বা সাধারণ বাংলাদেশের জনগণ বা হচ্ছে নাগরিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট হবে। আপনি যদি কূটনৈতিক হয়ে থাকেন বা বাংলাদেশের অফিসিয়ালস অন্তর্ভুক্ত হয়ে থাকেন, গভর্নমেন্ট জব পার্সোনাল হয়ে থাকেন এবং কূটনৈতিক কর্মকর্তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কূটনৈতিক পাসপোর্টের জন্য এখানে অফিসিয়ালে সিলেক্ট করবেন। অফিসিয়ালে সিলেক্ট করলে সিলেক্ট অ্যাভেলেবেল সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনি জিও অথবা এনওসি লাগবে যদি আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন। আর ইজ এ পেমেন্ট রিকোয়ার্ড ফর দ্য অফিসিয়াল পাসপোর্ট অফিস, আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের জন্য যদি অফিসিয়াল হয় তাহলে সেক্ষেত্রে এটার কোনো আসলে পেমেন্ট রিকোয়ার্ড কিনা এটা আপনি সবচেয়ে ভালো জানবেন, সেটা আপনি ইয়েস অথবা নো দিবেন। তো এখান থেকে আমরা যেহেতু সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ নাগরিক, সেজন্য আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করলাম, যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর অফিসিয়ালটা দেখিয়ে দিয়েছি যারা অফিসিয়াল আবেদন করবেন তাদেরকে বোঝানোর জন্য। দেন হচ্ছে আমরা অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে যাব। সেভ এন্ড কন্টিনিউতে আসার পরে এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে আপনাকে একটা নোট দিয়েছে, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। যদি আপনার গিভেন নেম এবং সারনেম নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আপনি এখানে ক্লিক করুন আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য। দেখুন এখানে নামের গিভেন নেম এবং সারনেম যে অংশটি কিভাবে পূরণ করবেন, নেম উইথ সিঙ্গেল পার্ট। যদি আপনার নামটা একটি অংশের হয়ে থাকে, যেমন আপনার নাম শুধু হচ্ছে বকর, আবু বকর না, শুধু বকর, হ্যাঁ, বা এমডি বকরও না, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু গিভেন নেমের জায়গায় ফাঁকা রেখে সারনেমটা পরিপূর্ণ করবেন। তার মানে গিভেন নেমটা অপশনাল, না দিলেও চলবে যদি আপনার নামটা একটা হয়। যেমন ধরে নিচ্ছি আমার ওয়াইফের নাম হচ্ছে মারিয়াম। মারিয়াম যেহেতু আমার ওয়াইফের নাম, ওর নামের আর কোনো অংশ নাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা গিভেন নেম জায়গায় ফাঁকা রেখে শুধু এখানে মারিয়াম লিখবো। বা আমি ধরে নিচ্ছি আমার বাবার নাম হাসান, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এখানে গিভেন নেমের জায়গাটা ফাঁকা থাকবে, ফাঁকা রেখে আমরা এখানে তার নেমের জায়গায় শুধু হাসান দিব। একইভাবে যদি আপনার নামের দুইটা অংশ থাকে তাহলে এমডি আবু বকরের জায়গায় আপনি আপনার নামটার প্রথম অংশটা যেহেতু এমডি, তাহলে গিভেন নেমটা এমডি দিবেন আর সার নেমটা বকর দিবেন। জাস্ট এইভাবে, একদম হেজিটেট হওয়ার কিছুই নাই। আর যাদের নামের তিনটা পার্ট তারাও হচ্ছে এভাবে দিবেন। যেমন দেখুন যার নাম এমডি আবু বকর, সে এমডি আবু দিয়েছে গিভেন নেমে, বকর দিয়েছে সারনেমে। আবার যাদের নামের হচ্ছে চারটা পার্ট, যেমন এমডি আবু বকর সিদ্দিক, তাদের ক্ষেত্রে এমডি আবু বকর থাকবে গিভেন নেমে আর সিদ্দিকটা থাকবে সারনেমে। তো আশা করি নামের যে গিভেন নেম এবং সারনেম নিয়ে কনফিউশন ছিল সেটা আপনাদের দূর হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, যদি আপনি নিজের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে এইটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এই অ্যাকাউন্টের তথ্যে পাসপোর্টের যে আবেদনকারী তার নাম দিয়েছি এবং তার ঠিকানা দিয়েছি, সেই জন্য আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিব। এটাতে সিলেক্ট করার পরে জেন্ডার সিলেক্ট করতে হবে। দেখুন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দেওয়ার পরে আপনি যে আপনার গিভেন নেম এবং সারনেম দিয়েছিলেন সেগুলো অটোমেটিক্যালি চলে এসেছে এবং অবশ্যই সেটা আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। এখানে লেখা আছে অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আমরা এখানে জেন্ডার দিয়ে দিচ্ছি মেল। তারপর হচ্ছে সিলেক্ট প্রফেশন, আপনার পেশা কি। তো এখানে সিলেক্ট প্রফেশনের জায়গায় দেখুন অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, আর্কিটেক্ট, আর্টিস্ট। আপনি যদি শিল্পী হয়ে থাকেন, তারপর আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন, ব্যাংকে চাকরি করেন, এটা সিলেক্ট করবেন। আপনি যদি বিজনেস হোল্ডার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, বিজনেসম্যান। আবার আপনি যদি রাঁধুনি হয়ে থাকেন, কন্ট্রাক্টর, ক্লিনার,
স্টুডেন্ট, ডিপেন্ডেন্ট অন ডিপ্লোমেট, নন ডিপ্লোমেট, ডক্টর, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, ফার্মার, ফিশার, হ্যাঁ, হাউস ওয়াইফ, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, জার্নালিস্ট হয়ে থাকলে এটা, তারপরে হচ্ছে যেটাই হয়ে থাকেন এখানে সব ধরনের অপশন রয়েছে। আর যদি আপনি কোনো অপশন না পান আপনার পেশার, তাহলে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করতে পারেন। যদি আপনার প্রাইভেট সার্ভিস হয়ে থাকে তাহলে এখান থেকে প্রাইভেট জব আপনি এটা দিয়ে দিবেন। আর যদি আপনার রিটায়ারমেন্ট হয়ে থাকেন, হ্যাঁ, রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট অফিসিয়াল, রিটায়ার্ড ফ্রম প্রাইভেট সার্ভিস, তাহলে এগুলো দিবেন। স্টুডেন্ট বা ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি শিক্ষার্থী হয়ে থাকলে এখানে স্টুডেন্ট সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু আসলে আনএমপ্লয়েড একজন ব্যক্তির জন্য আবেদন করছি, সেই জন্য আমরা আনএমপ্লয়েড সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রিলিজিয়ন, তো এখানে রিলিজিয়নটা আমরা ইসলাম দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট কান্ট্রি কোড, এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়েছে, মোবাইল নাম্বার অলরেডি দেয়া আছে। আর এইখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, এখানে বার্থ ডাটা, মানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তার জন্ম যে ডিস্ট্রিক্টে সেটা। তো আমরা তার বার্থ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমি ব্যক্তির প্রাইভেসি রক্ষার্থে তার পার্সোনাল ইনফরমেশনগুলো ব্লার করে দিচ্ছি, আপনারা আপনাদের তথ্যগুলো এখানে ফিল আপ করবেন। তো এখানে আমরা তারপর তার যে জন্ম তারিখ আছে সেটা এখানে সিলেক্ট করব। প্রথমে আপনার এখানে সাল সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তারিখ। তো আমরা সেভাবে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ। তো এখানে আমরা জন্মসূত্রে কি না নাকি পরবর্তীতে মাইগ্রেশন করেছি বা বাই ম্যারেজ, অনেকের ডিফারেন্ট হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই বাই বার্থ হয়, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। তো সেই ক্ষেত্রে এটা দিবেন। দেওয়ার পরে আপনি পুনরায় এই জিনিসটাকে আবার চেক করবেন। যেমন আমরা আমাদের উপরে কি দিয়েছি, আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, জেন্ডার মেল ঠিক আছে কিনা, তারপরে আপনার প্রফেশন ঠিক আছে কিনা, উপরে তথ্য অটোমেটিক চলে এসেছে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের রিলিজিয়ন ইসলাম, মোবাইল নাম্বার, বার্থ ডাটা, ডিস্ট্রিক্ট বার্থ, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এবং জন্মসূত্র। সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। প্রত্যেকটা জিনিস আপনি বারবার চেক করবেন, কারণ এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন যদি আপনার একবার ভুল হয়ে যায়, পাসপোর্ট অফিসে ঘুরতে ঘুরতে আপনার জুতার তলা কিন্তু ক্ষয় হয়ে যাবে, তারপর আপনি সহজে করতে পারবেন না। এই জন্য এইখানে আপনি দেখে নেবেন। এবং ভিসার আবেদন করতে গেলেও নানান সমস্যায় আপনাকে পড়তে হবে যদি আপনি এখানে ভুল করেন। তাহলে দেখুন এখানে অ্যাড্রেস চাচ্ছে, এবার পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমরা এখানে প্রথমত পার্মানেন্ট অ্যাড্রেস দিব। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয় সেটা কি করবেন সেটাও দেখাচ্ছি। তো পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে এখানে গ্রাম, তারপরে রোড, ব্লক, সেক্টর, তারপর হচ্ছে পোস্ট অফিস। তো এখানে আমরা প্রথমেই গ্রাম, আপনার যদি গ্রাম না হয়ে সিটি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি হাউস আর আপনার রোড নাম্বার এখানে দিবেন, তারপরে হচ্ছে অন্যান্য তথ্যগুলো সাথে ফিল আপ করবেন। আমরা হচ্ছে আমাদের বাড়ির নাম দিয়েছি, গ্রামেও আমাদের বাড়ির নাম আছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে গ্রামের নাম দেওয়ার পরে যেহেতু গ্রামে কোনো রাস্তা বা সেক্টর হয় না, সেই জন্য এটা অপশনালও রেখেছে তারা, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আমরা পোস্ট অফিস সিলেক্ট করেছি। পোস্ট অফিস অটোমেটিক সিলেক্ট করলে আপনার পোস্ট অফিসের সাথে যে পোস্টাল কোড আছে, আপনার জাতীয় পরিচয়পত্রে যেটা আছে সেটাই আপনি দিবেন। তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, আমরা পুলিশ স্টেশন দিয়ে দিলাম এটা। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস। নোট, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্ট টু RPO BM. The RPO will reject your application if it does not belong to their jurisdiction. Your payment for the passport may be void and is not reimbursed if the information is incorrect. তার মানে আপনার যে বর্তমান ঠিকানা, সেই বর্তমান ঠিকানাটা যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের সেম দেন, যেমন কথার কথা আমি যদি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এইটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার পাসপোর্ট অফিস কিন্তু হওয়ার কথা হচ্ছে যেই জেলাটা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানার জন্য সিলেক্ট করেছি সেইটা। তো আমরা যেহেতু আমাদের স্থায়ী ঠিকানার জন্য মুন্সিগঞ্জ জেলাটা সিলেক্ট করেছি, সেই জন্য আমরা যদি এটাকে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায়ও সেম দিয়ে দিই, তাহলে আমাদের পাসপোর্টের অফিসও কিন্তু মুন্সিগঞ্জ যেই পাসপোর্ট অফিস আছে মুন্সিগঞ্জের রিজিয়নের আন্ডারে সেটা হয়ে যাবে। তো আমরা যেহেতু এখন এই মুহূর্তে নারায়ণগঞ্জের জন্য আবেদন করছি, নারায়ণগঞ্জেও আমাদের বাড়ি আছে, এই জন্য আমরা আমাদের যে ঠিকানাটা এটা হচ্ছে এখানে আলাদা দিব, বর্তমান ঠিকানাটা আলাদা হবে। তো এখানে ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, তারপরে গ্রামটা এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের এইখানেও বর্তমান ঠিকানার জায়গায় নারায়ণগঞ্জের যে ঠিকানাটা আছে এখানে গ্রাম, তারপরে রোড, সেক্টর এবং হচ্ছে ব্লক এগুলো, তারপরে হচ্ছে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এগুলো দিলাম। পোস্ট অফিস অটোমেটিক আসবে। দেখুন এখন এখানে কিন্তু আমাদের রিজিওনাল পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ এসেছে। তো আপনি যদি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস সিলেক্ট করে, মনে করেন কথার কথা আপনি সিলেক্ট করলেন রাজশাহী পাসপোর্ট অফিস, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা দিলেন ঢাকায়, বর্তমান ঠিকানাও দিলেন ঢাকায়, এবং এটা দিয়ে আপনি পাসপোর্টের আবেদন করলেন, করে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের ফর্মের টাকাও জমা দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার পুরো টাকাটাই আসলে বৃথা যাবে, বিফলে যাবে, আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। এই জন্য এটা বারবার চেক করে নেবেন। তো আমরা আরেকবার চেক করে নিচ্ছি উপর থেকে যে আমাদের অ্যাড্রেস ঠিক আছে কিনা। তারপর নেক্সটে আসার পর দেখুন আইডি ডকুমেন্টস। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে সেটার তথ্য এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে।
তো আমরা আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার এনআইডি নাম্বার যদি সঠিক থাকে তাহলে অটোমেটিক এটা কিন্তু ডাটা ফাউন্ড হয়ে যাবে আপনার এনআইডি সিস্টেম থেকে, কারণ এনআইডি সার্ভারের সাথে কানেক্ট করা আছে। আর যদি আপনি এনআইডি নাম্বার এখানে ভুল দিয়ে থাকেন তাহলে এখানে ডাটা নট ফাউন্ড আসবে। সেক্ষেত্রে আপনাকে এনআইডি নাম্বারটা প্রপারলি যথাযথভাবে দিতে হবে। তো দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন চলে এসেছে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার আগের কোনো পাসপোর্ট আছে কি না। এখানে দেখুন ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, আপনার যদি কোনো আগের মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট থাকে তাহলে সেটা দিবেন। অথবা এখানে দেখুন ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট, অনেকের ইলেকট্রনিক পাসপোর্ট হয়ে গেছে এবং মেয়াদও প্রায় শেষের কাছাকাছি। যদি যাদের মেয়াদ শেষ ইলেকট্রনিক পাসপোর্টের হয়ে থাকে, রিইস্যুর জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে তারা ইলেকট্রনিক পাসপোর্টের এটা সিলেক্ট করবেন। আর যাদের আগের মেশিন রিডেবল আছে তারা মেশিন রিডেবলে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু আগের কোনো পাসপোর্ট নাই এই ব্যক্তির জন্য, সেক্ষেত্রে আমরা নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ড রিটেন পাসপোর্ট এটসেট্রা, তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এইখানে ডাটা কম্প্যারিজন চলে এসেছে। এখানে ডাটা কম্প্যারিজনে আপনার জাতীয় পরিচয়পত্রে কী ডাটা আছে এবং আপনি অ্যাপ্লিকেশনে কী ডাটা অ্যাড করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। এইগুলো আপনি একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে, যে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাপ্লিকেশনে কোনো কিছু এলোমেলো করেছেন কিনা। তো এখানে দেখুন ফাদার নেম এবং মাদার নেমটা এখনও আসেনি, কারণ আমরা এই দুইটা এখনও বসাই নাই। এটা বসানোর জন্য সামনে অপশন আসতেছে, এই জিনিসগুলো মিলিয়ে নেবেন। তারপর আমরা চলে যাব ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন আই হ্যাভ অ্যান আদার পাসপোর্ট, যদি আমার মনে করেন আমেরিকা পাসপোর্ট থাকে বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস দিতে হবে। আর যদি আপনার কোনো আগের অন্য কোনো দেশের পাসপোর্ট না থাকে তাহলে নো দিবেন। আই ডোন্ট হ্যাভ এখানে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে দেখুন এইখানে হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন এসেছে। তো এইখানে প্যারেন্টাল ইনফরমেশনের জায়গায় আপনার বাবা এবং মায়ের নাম যেভাবে জাতীয় পরিচয়পত্র আছে, তো প্যারেন্টাল ইনফরমেশন সিলেক্ট করার পরে এখানে জাস্ট আপনি আপনার বাবার নাম দিবেন। বাবার নাম দেওয়ার পরে বাবার প্রফেশন, জাতীয়তা এবং হচ্ছে যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে সেটা দিবেন। তারপর হচ্ছে মায়ের ইনফরমেশন সিলেক্ট করার ক্ষেত্রেও মায়ের নাম এনআইডি অনুযায়ী লিখবেন, প্রফেশন লিখবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে দিবেন আর জাতীয়তা সিলেক্ট করবেন। দেন হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান যদি থাকে, যেমন আপনার বয়স বা অ্যাপ্লিকেন্ট যদি লিগ্যাল গার্ডিয়ান না থাকে সেই ক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান অ্যাড করতে হয়। তো সেটার ক্ষেত্রে আমাদের যেহেতু লিগ্যাল গার্ডিয়ানের দরকার নেই সেজন্য আমরা এটা দিচ্ছি না। তো আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। দেন হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি আপনার বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন, এখানে ম্যারিড দিবেন, মোটামুটি দেওয়ার কোনো সুযোগ নাই। তো এরপরে হচ্ছে ম্যারিড দেওয়ার পরে স্পাউস নেমটা এখানে দিবেন। আপনার যদি ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্যটা দিবেন, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট অনুযায়ী দিবেন। প্রফেশন সিলেক্ট করবেন, এনআইডি নাম্বারটা যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে দিলে সুবিধা, আপনার মানে ভ্যালিডিটিটা বাড়ে। ওকে, আরেকবার চেক করবেন ম্যারিড, তারপরে হচ্ছে স্পাউসের নাম, প্রফেশন সব ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপর ইমার্জেন্সি কন্ট্যাক্টে সিলেক্ট করবেন। তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন উইল প্রিন্ট ইন অ্যাডিশনাল পেজ অফ ইউর পাসপোর্ট বুকলেট, তার মানে আপনার পাসপোর্টে কিন্তু একটা উপরে যে ইনফরমেশন পেজ থাকে সেখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনটা প্রিন্ট হবে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এটাতে আপনি হচ্ছে যে কাউকে দিতে পারেন, আপনার ওয়াইফকে দিতে পারেন বা আপনার সন্তানকে দিতে পারেন, আপনার ভাইকে দিতে পারেন, কলিগকে দিতে পারেন, যে কাউকে ইচ্ছা। তো আমি ধরে নিচ্ছি স্পাউসকে দিব। স্পাউসকে দিলে অটোমেটিক আপনি স্পাউসের যে ইনফরমেশন সিলেক্ট করেছিলেন সেখান থেকে নাম চলে আসবে। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা আপনার প্রথমে দেশ, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে গ্রাম, রোড সেক্টর যদি থাকে অপশনাল এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস, তারপরে থানা, ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার যেন ভুল না হয়, কারণ অনেক সময় বিদেশে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তখন কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে আসলে ব্যক্তির হস্তান্তরটা আসলে হয়, ঠিক আছে, যে আপনার অমুক ব্যক্তি অসুস্থ বা এই তথ্যগুলো কিন্তু এই নাম্বারের মাধ্যমে আপনার সাথে সরবরাহ করা হবে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। ওকে, অনেক সময় আপনার হচ্ছে যদি অনেক দীর্ঘ সময় লাগে আবেদন করতে গেলে তখন হচ্ছে এটা লগ আউট হয়ে যেতে পারে। তো লগ আউট হয়ে গেলে আপনি যেটা করবেন, হ্যাঁ, এরকম লগ আউট হয়ে এরকম অপশন আসবে আপনার সামনে। আসলে জাস্ট আপনি যেই ইমেল দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন, অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে হচ্ছে আবার আপনি এটা আগের মতো করে সাইন ইন করবেন। সাইন ইন করলে এরকম একটা অপশন আসবে, এখানে জাস্ট আপনি নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করলেই আপনার যেখান থেকে জায়গাটা ফিল আপ করা বাকি ছিল
সেইখানে অটোমেটিক আবার চলে আসবে। এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে আপনি কোন ধরনের পাসপোর্টের আবেদন করতে যাচ্ছেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এক হচ্ছে পাসপোর্টের পেজ আর একটা হচ্ছে ভ্যালিডিটি। আপনি যদি 5 বছরের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে 5 বছর সিলেক্ট করবেন, আর আপনি যদি 10 বছরের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে 10 বছরের আবেদন করবেন। আর এইখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাগুলো যদি আপনি 48 পেজের চান তাহলে 48 পেজ সিলেক্ট করবেন, আর যদি আপনি 64 পেজের চান তাহলে 64 পেজ সিলেক্ট করবেন। তো আপনি যদি আপনার বয়স যদি অনেক ইয়াং হয়ে থাকে, যেমন আপনি যদি 18, 19 বা 20 বছর বয়সী হয়ে থাকেন এবং আপনার অনেক ট্রাভেলের সম্ভাব্য বা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে 10 বছরের 64 পেজ সিলেক্ট করতে পারেন। এতে করে আপনার একটি পাসপোর্টেই আপনি 10 বছর অনেকবার যাওয়া আসা এবং সিল ছাপ্পর যেগুলো থাকে ওগুলো দিতে পারবেন। বাট আপনার বয়স যদি অনেক বেশি হয়ে থাকে এবং আপনার ভ্রমণের যে অভিজ্ঞতা সেগুলো একটু কম থাকে বা আপনার ট্রাভেল হিস্ট্রি কম থাকে, সেক্ষেত্রে আপনি 5 বছরের জন্য 48 পেজের আবেদন করতে পারেন। আর যদি 10 বছরের করতে চান, জাস্ট 10 বছরের জন্য আপনি 48 পেজের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি চান যে আপনি 5 বছরের জন্য 64 পেজের নেবেন, এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে এখানে 48 পেজের জন্য 5 বছরের আবেদন করতেছি। তো আপনি যদি 10 বছরের আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাকার অঙ্কটা বেড়ে যাচ্ছে। যেমন 5 বছরের 48 পেজের জন্য 4025 টাকা, আর এটাই যদি আপনি 10 বছরের জন্য করেন তাহলে 5750 টাকা। আবার আপনি যদি 5 বছরের জন্য 64 পেজেরটা করেন তাহলে সেক্ষেত্রে 4025 টাকার জায়গায় এটা 64 পেজ সিলেক্ট করাতে 6325 টাকা চলে আসবে। তো আমরা এখানে 48 পেজের 5 বছরের জন্যই সিলেক্ট করলাম। দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। হাউএভার ফর বাংলাদেশ মিশন ইফ অ্যাপ্লিকেবল ইউ আর রিকোয়েস্টেড টু কোঅর্ডিনেট উইথ দ্য এম্বাসি টু শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট। তার মানে হচ্ছে আপনি যেখানে আবেদন করছেন এই পাসপোর্ট অফিসে কোনো প্রকারের অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই, শিডিউল নেওয়ার জন্য আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। আপনি জাস্ট ফর্ম ফিল আপ করে টাকা পেমেন্ট করে আপনার যেদিন সুবিধা সেদিন গিয়ে অফিসিয়াল ডেতে জমা দিতে পারবেন। ঠিক আছে, সকাল 9টা থেকে বিকেল সম্ভবত 3টা-4টা পর্যন্ত আর কি। ঠিক আছে, তো এই সময়টা আপনি একটু ভালো করে দেখে নেবেন, আপনার পাসপোর্ট অফিসে জেনে নেবেন বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখানে সময়ের ব্যাপারে উল্লেখ নাই। তারপর ফর্ম ফিল আপ করার পরে যদি তথ্য থাকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার এবং এক্সপ্রেস ডেলিভারি বা সুপার এক্সপ্রেস ডেলিভারি। এখানে ডেলিভারি অপশনটা আছে। তো ডেলিভারি অপশনের ক্ষেত্রেও কিন্তু আপনার টাকার পরিমাণ কম বেশি হয়। যেমন আমরা যদি রেগুলার ডেলিভারি নেই তাহলে এটা 15 ওয়ার্কিং ডে নেয়, আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে পাসপোর্ট দেয়। আর আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা 2 ওয়ার্কিং ডেজের মধ্যে দিবে, যেটা আর্জেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি রেগুলার ডেলিভারিটা নিব। রেগুলার ডেলিভারি যদি আপনার একদম ইমার্জেন্সি পাসপোর্টের দরকার না হয়, অসুস্থ না হন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে না, এরকম কিছু না হয়, তাহলে আমি বলবো রেগুলারটাই নেন। কারণ হচ্ছে কিছুদিন আগে আমার মেয়ের জন্য আমি আবেদন করেছিলাম রেগুলার, বা 15 দিনের জন্য আবেদন করেও আমি কিন্তু 15 ওয়ার্কিং ডে আমার পুরো লাগে নাই। যেমন ধরে নিন আমার হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখে হচ্ছে ডেলিভারি ছিল, বাট আমি এপ্রিল মাসের ঠিক 24-25 তারিখে কিন্তু পাসপোর্ট পেয়ে গেছি। তার মানে হচ্ছে প্রায় এক্সপ্রেস ডেলিভারির মতো। হ্যাঁ, কোনো কর্মদিবস অনেক সময় লাগে না, এটা আসলে নির্ভর করে পাসপোর্ট অফিসে কি পরিমাণে প্রিন্টিং এর প্রসেসের প্রেশার রয়েছে। দেন হচ্ছে আমরা এখানে রেগুলার ডেলিভারি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে এসে এখানে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হবে আপনার সকল তথ্যগুলো দেখে নেওয়ার জন্য। এখানে পার্সোনাল ইনফরমেশন, বার্থ ডাটা, অ্যাড্রেস, তারপরে হচ্ছে আইডি ডকুমেন্ট, স্পাউস ইনফরমেশন, পার্সোনাল প্যারেন্টাল ইনফরমেশন, হ্যাঁ, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, সকল তথ্য এখানে কিন্তু দেয়া থাকে। ডেলিভারি, পাসপোর্ট অপশন A to Z। তো আমরা এটা একটু চেক করে নিচ্ছি, যদি এখানে কোনো ভুল থাকে তাহলে এখানে এডিট অপশন আছে দেখতে পাচ্ছেন। যেই সেগমেন্টে আপনার ভুল থাকবে সেই সেগমেন্টের এডিট অপশনে ক্লিক করলে আপনি সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে আবার সেটা এডিট করে পুনরায় আপনি সাবমিট করার সুযোগ পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি। বাট আপনি যদি এখানে একদম নিচে এসে ডিক্লারেশন অফ কনসেন্ট দিয়ে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে চলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আর এটা কারেকশন করতে পারবেন না। তবে হ্যাঁ, যেহেতু আপনি পেমেন্ট এখনও করেননি, যদি এটা আপনি ভুলবশত করেও ফেলেন সাবমিট, এরপরে যদি আপনার ভুল ধরা পড়ে যে কোনো কিছুতে আপনি ইম্পর্ট্যান্ট কোনো কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি পেমেন্ট না করে থাকলে নতুন করে আরেকটা আবেদন করতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি এটা 15 দিন পরে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যায় সার্ভার থেকে।
তখন আপনি নতুন আবেদন করতে পারবেন, বা আপনি চাইলে এখনই কিন্তু নতুন আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আপনি হচ্ছে জমা দিবেন অনলাইনের যেই অনলাইন আইডি ভেরিফিকেশন নাম্বার থাকে সেটা দিয়ে। তো আমরা এখানে একটু চেক করে নিচ্ছি। তো এখানে আপনি এই তথ্য সব কিছু ঠিকঠাক আছে দেখে, যদি সব ঠিক থাকে আপনি দেন এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে যাবেন। তো আমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টের জন্য আমাদের যে অপশনটা এসেছে, তো এখানে দেখুন প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন, ক্যান্সেলেশন অফ অনলাইন পেইড অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন উইল লস্ট পেমেন্ট অ্যান্ড ইজ নট রিফান্ডেবল। তো অনলাইন পেইড অ্যাপ্লিকেশনটা যদি আপনি ক্যান্সেল করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নট রিফান্ডেবল হবে, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। ক্যান্সেলেশন অফ অনলাইন পেইড অ্যাপ্লিকেশন, যেই পেইড অ্যাপ্লিকেশন আপনি অনলাইনটা করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন, উইল লস্ট পেমেন্ট অ্যান্ড ইজ নট রিফান্ডেবল। হ্যাঁ, তো এখানে দেখুন আমরা আমাদের একটা পেমেন্ট ফলোয়িং অ্যাপ্লিকেশন, আমাদের ওআইডি নাম্বার এসেছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে পেমেন্ট অপশন। পেমেন্টের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার অনলাইন পেমেন্ট কখনোই করবেন না, কারণ অনেক সময় এমন হয় যে আমাদের আসলে ফর্মটা যখন ডাউনলোড করি তখন দেখি কোনো ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি অফলাইন পেমেন্ট রাখেন তাহলে সেক্ষেত্রে একটা সুযোগ থাকে যে আপনি নতুন করে ফর্ম ফিল আপ করে আপনি আবার সেটার পক্ষে জমা দিবেন। বাট যদি আপনি অনলাইন পেমেন্ট দিয়ে দেন একবার, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা ক্যান্সেল করলে, যেটা উপরে বলেছে এই যে, পরবর্তীতে কিন্তু আপনার টাকাটা আর রিফান্ড করা হবে না। সো এই জন্য এখানে অনলাইন পেমেন্ট ক্লিক করলে আপনার এখানে একটা পপ আপ বক্স আসবে, যেটার মাধ্যমে আপনি অনলাইনে আপনার কার্ড বা অন্যান্য অপশন দিয়ে পেমেন্ট করতে পারবেন। বাট আমি আপনাদেরকে প্রেফার করব অফলাইন পেমেন্ট করবেন। অফলাইন পেমেন্টটা হচ্ছে চালানের মাধ্যমে করতে হয়। সো সেটা কিভাবে করবেন আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন offline payment when applying in Bangladesh, you can pay the e-passport fee at any domestic government or private bank through e-challan. When applying a mission, contact the Bangladesh mission for available payment option. হ্যাঁ, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার, ক্রেডিট কার্ড পেমেন্ট আর আদার অপশন। তো আমরা যেহেতু আসলে বাংলাদেশেই আছি, সেই জন্য আমরা চালান দিয়ে পেমেন্টটা করব। তো আমরা এখানে অফলাইন পেমেন্টে যাচ্ছি। তো অফলাইন পেমেন্ট মানে কিন্তু আপনাকে হচ্ছে ব্যাংকে যেতে হবে না, এটা আপনি অনলাইনেই করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। এখানে গুগলে আসবেন, গুগলে এসে চালান লিখে সার্চ করবেন। চালান লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের চালান.gov.bd এটা চলে এসেছে। হ্যাঁ, তো এটা চলে আসার পরে এখানে দেখুন রাজস্ব ফি আছে, পাসপোর্ট ফি আর এনবিআর জমা। তো এখান থেকে পাসপোর্ট ফিতে আসবেন, আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি। আগে আমরা ফর্মটা সাবমিট করে নিই। ওকে, তো আমরা এখানে কন্টিনিউতে যাব। অফলাইন পেমেন্টে কন্টিনিউতে আসার পরে দেখুন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রিজিওনাল পাসপোর্ট অফিস উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট, মেক শিওর ইউ মেড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট অফ পাসপোর্ট ফি। তো আপনি যে পাসপোর্ট ফিটা দিচ্ছেন সেটা যেন আপনার নির্ধারিত সিলেক্ট করা পাসপোর্ট ফিটা হয়। হ্যাঁ, যখন চালানে পেমেন্ট করবেন সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। তো এখানে দেখুন আমাদের সব তথ্য এসেছে, আপনি এই প্রিন্ট সামারিটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে সামারি, দুইটাই কিন্তু আপনার লাগবে। তো প্রিন্ট সামারিতে এসে আপনি সিলেক্ট করে এখান থেকে পিডিএফ হিসেবে এটা সেভ করে রাখতে পারবেন। তো আমরা সেভে যাচ্ছি, পিডিএফ আকারে আমরা আমাদের সুবিধা মতো একটা জায়গায় সেভ করে রাখতেছি। এটা সেভ হয়ে গেল। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটাও সেভ করে রাখবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড যখন হয়ে যাবে দেন আমাদের কাজ হচ্ছে চালানের পেমেন্ট করা। তো চালানে পেমেন্ট করার জন্য আমরা গুগলে আসব বরাবরের মতো। গুগলে এসে আমরা চালান লিখে সার্চ করব। চালান লিখে সার্চ করার পরে এখান থেকে চালানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন চালান.gov.bd এর একটা ওয়েবসাইট আছে। এখানে এসে আমরা পাসপোর্ট ফিতে ক্লিক করব। পাসপোর্ট ফি ছাড়াও এখানে আরও অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার এনবিআর জমা। সেটা আপনি যদি এনবিআর এর রাজস্ব ফি দিতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন। তো আমরা পাসপোর্ট ফি সিলেক্ট করব। তো আমাদের যেহেতু সবকিছুর তথ্য ঠিক ছিল, আমি আপনাদেরকে আরেকবার দেখাই আমাদের ফর্মটা কেমন হয়েছে ডাউনলোড। পুরোপুরি তথ্য আপনাদেরকে দেখাতে পারবো না, ব্লার করে রাখতেছি। এরকম একটা ফর্ম অ্যাজ লাইক আসবে আর কি। তো এই ফর্মের মধ্যেও আপনি চাইলে পুনরায় আপনার তথ্যগুলো দেখে নিতে পারেন। ওকে, তো এখানে পাসপোর্ট ফির জায়গায় আবেদনের প্রকৃতি, এখানে পাসপোর্ট 48 পাতা, আমরা 48 পেজের জন্য করেছি। তারপর হচ্ছে বিতরণের প্রকৃতি, এখানে আমরা 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস। হ্যাঁ, তো আমরা 5 বছর মেয়াদি, ওইখানে 15 কর্মদিবস ছিল, এখন সময় কম লাগে, বাট এখানে এটাই দিবেন আপনি। ঠিক আছে, 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস। টাকার পরিমাণ দেখুন টোটাল আমাদের সেই একই এসেছে, এখানে যেমনটা এসেছিল। ঠিক আছে, এখানে যেমন এসেছিল 4025 টাকা, এখানেও তাই এসেছে 4025 টাকা। এটা সিলেক্ট করার পরে আপনারা পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু তথ্য দিতে হচ্ছে। ঠিক আছে, উপরের যে অপশন রয়েছে সেগুলো সরকারি তথ্য, সেগুলো আপনার দেখার দরকার নেই। এখানে ব্যক্তি তথ্যের জায়গায় আপনার তথ্য দিতে হবে। যেমন এখানে দেখুন শনাক্তকরণ নম্বর,
এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে সব কিছু, যদিও এখানে নাম্বার সব বাংলায় লেখা আছে। আপনি এখানে সব অবশ্যই ইংরেজিতে লিখবেন। যেই ব্যক্তির পাসপোর্টের আবেদন করেছি তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব। আর আপনার যদি জন্ম নিবন্ধন থাকে, আপনার বাচ্চার জন্য আবেদন করেন বা 18 বছরের নিচে যারা আছে, সেই ক্ষেত্রে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। দিয়ে এখানে কিন্তু আবার চেক করা যায়, ঠিক আছে, জন্ম নিবন্ধন নাম্বার এবং তারিখ দিয়ে, সেটা দিয়ে অনলাইনে থাকলে তারপরেই কিন্তু আপনি সেটা অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি। এরপরে নামটা লিখতে হবে যেভাবে পাসপোর্টের ওয়েবসাইটে আপনি লিখেছেন। এরপরে ঠিকানাটা লিখবেন, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ঠিকানা বর্তমানটাই দিয়েছি, যেহেতু আমরা বর্তমান ঠিকানাই আমাদের, সেই অনুযায়ী পাসপোর্টের রিজিওনাল অফিসে অ্যাপ্লিকেশন জমা দিব। এরপরে হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারটা আপনি ইংলিশে লিখলেও এখানে বাংলায় আসবে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। ইমেল অ্যাড্রেস যেটা আপনি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনে দিয়েছেন সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এটা দেওয়া হয়ে গেলে এখানে দেখুন অর্থ পরিশোধের বিবরণ। আপনি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও জমা দিতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দিতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, কার্ড পেমেন্টও করতে পারবেন এখান থেকে। তারপরে সেলফ আপ টু ওটিসি যদি আপনি ব্যাংকের কাউন্টারে জমা দিতে চান, তো এই ঝামেলা করতে না চাইলে আপনি কার্ডের মাধ্যমেও দিতে পারবেন। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদও দিতে পারবেন, এবং অনলাইন ব্যাংকিং যেগুলো যেখানে যা যা আছে, যেমন এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক, এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন। এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে অনলাইন ব্যাংকিং নিব। তো অনলাইন ব্যাংকিং এর আমরা এখান থেকে ব্র্যাক ব্যাংকের আস্থা অবিচল এটা সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করার পরে এখান থেকে সংরক্ষণে যাব, হ্যাঁ দিব। হ্যাঁ দেওয়ার পরে ব্র্যাক ব্যাংকের এখানে দেখুন প্রসিড টু পে, 20 টাকা হচ্ছে এটা ফি নিচ্ছে, প্রসিড টু পে। তারপরে এখানে ভিসা কার্ড নাম্বার, আপনার ব্র্যাক ব্যাংকের যে কার্ড নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। ওকে, তো আমরা এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার মান্থ অ্যান্ড ইয়ার, তারপরে পেছনের সিভিএন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা দিলাম, কার্ডের পেছনে যারা থাকে। দেওয়ার পরে পেতে ক্লিক করব। এখানে দেখুন যার কার্ড তার মোবাইলে হচ্ছে একটা SMS দেওয়া হবে। তো আমরা এখানে একটা মোবাইলের SMS নিচ্ছি। এরপর একটা ওটিপি পাঠাবে আপনার মোবাইলে, আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। তারপর আমরা ওটিপিটা পেলাম, এরপর হচ্ছে এই ওটিপিটা বসাই দিব। ওকে, ওটিপি বসাই দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের টাকাও কেটে নিয়েছে 4045, এবং আমাদের চালান ফর্মটা চলে এসেছে। তো এই হচ্ছে আপনার চালান ফর্ম। এটাকে আপনি হচ্ছে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনের ফির সাথে জমা দিবেন, ঠিক আছে। সো এই ছিল আসলে আপনার পাসপোর্টের আবেদনের প্রসেস। তো আবেদন প্রসেস সম্পূর্ণ হওয়ার পর আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে। তো মোবাইলের মেসেজটা হচ্ছে এই রকম, দেখতে পাচ্ছেন, ডিয়ার এমডি হাসান আলী, ইউর অ্যাপ্লিকেশন, চালান নাম্বারটাও চলে এসেছে এখানে, হ্যাভ বিন জেনারেটেড, ইউ ক্যান ভেরিফাই ফ্রম চালান ভেরিফিকেশন সাইট, ঠিক আছে। সো চালান যেহেতু আপনি করে ফেলেছেন, আপনি চাইলে এটা ভেরিফাইও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি আপনার আবেদন হচ্ছে সম্পন্ন হয়ে গেছে। এখন যদি আপনি জানতে চান যে আসলে আবেদনটা সম্পন্ন হওয়ার পর পরবর্তী কার্যক্রম কি, যখন আবেদনটা সম্পন্ন হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে আপনার এখানে দেখুন যে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। এক নাম্বার হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি। প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি হচ্ছে এইটা, এই যে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে আপনার পাসপোর্টের ফর্মটা সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন সামারিটা প্রথম আমরা ডাউনলোড করেছিলাম সেটা একটা প্রিন্ট করতে হবে। তারপরে আইডেন্টিটি ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র, তারপরে হচ্ছে পেমেন্ট স্লিপ, তার মানে এই যে এইমাত্র আমরা চালানটা যে করলাম, কমপ্লিট করলাম, সেই চালানের কপি, ঠিক আছে। এইমাত্র আমি আপনাদেরকে যেটা দেখালাম, এই যে এইটা, হ্যাঁ, এই চালান ফর্ম, এই চালান ফর্মটা দিবেন। এই চালান ফর্মটা দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট। যদি আপনার আগের পাসপোর্ট থাকে সেটার কপি দিবেন। আপনার এনওসি, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে সেগুলো দিবেন। যদি আপনি বিজনেস হোল্ডার হয়ে থাকেন তাহলে সাথে একটা ট্রেড লাইসেন্সের কপি নিয়ে যাবেন। আর যদি অন্য কোনো কিছু করে থাকেন সেগুলো নেবেন। আর যদি আপনি ফার্মার দিয়ে থাকেন তাহলে জমির পর্চা এগুলো নিয়ে যেতে হবে। আর আপনার হচ্ছে এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন। এডিশনাল ডকুমেন্টের মধ্যে আপনার যেই বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলের কপি বা পানির বিলের কপি, গ্যাস বিলের কপি, এগুলো আপনি নিয়ে যাবেন যেটা রিসেন্টলি পেড করা থ্রু ফরেন মিশনস। আর অ্যাডভাইস টু কনসাল্ট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। আপনি যদি দেশের বাইরে থেকে বৈদেশিক মিশন থেকে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই মিশনে ওয়েবসাইটে আপনার রেসপেক্টিভ ডকুমেন্টগুলো দেওয়া থাকবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই ফর্মটিও আপনাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। একদম এই ফর্মটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো এইগুলোর পাশাপাশি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এখানে দেখুন কিছু লিস্ট অফ অ্যাটাচমেন্ট আছে, ফর্মে লেখা আছে। তাহলে সেক্ষেত্রে আপনার নিকাহনামা বা ফটোকপি অফ ম্যারেজ সার্টিফিকেট, এই নিকাহনামার ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখতে চায়, অনেক সময় দেখতে চায় না। যদি দেখতে চায় তাহলে যেন আপনি সলিড থাকেন। আর এই তো
এছাড়া আর তেমন কোনো কিছু নেই, আপনি এগুলো নিয়ে জাস্ট জমা দিবেন। আর যদি আপনার ওয়াইফের জাতীয় পরিচয়পত্র এবং হচ্ছে পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপিও একটি করে সঙ্গে নিয়ে যাবেন, যাতে করে আপনি সব দিক থেকে প্রস্তুত থাকেন। তো এখন যদি আমরা আমাদের এই জায়গাটায় এসে আবার লগ ইন করি, তাহলে দেখুন আমাদের পাসপোর্টের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখুন এখানে আমাদের সব তথ্য কিন্তু দেখাচ্ছে। সো এই তো আপনার আবেদন কমপ্লিট। এবার হচ্ছে আপনি অফিসে গিয়ে জমা দেওয়ার পালা। জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনের স্ট্যাটাসও চাইলে এখান থেকে চেক স্ট্যাটাসে এসে আপনার যে OID নাম্বারটা আছে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা, সেইটা এখানে দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই নাম্বারটা দিয়ে, হ্যাঁ, এই নাম্বারটা কপি করে, OID নাম্বারটা কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে আপনার জন্ম তারিখটা দিয়ে আপনি কিন্তু আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যেমন আমাদের জন্ম তারিখটা আমরা এখানে দিচ্ছি, আই এম এ হিউম্যান, এরপর হচ্ছে চেক, দেখুন চেক স্ট্যাটাস পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড। হ্যাঁ, ইউর অ্যাপ্লিকেশন অনলাইন ইজ সাবমিটেড টু দ্য পাসপোর্ট অফিস, প্লিজ ভিজিট পাসপোর্ট অফিস অন শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট। তো যেহেতু এই পাসপোর্ট অফিসের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, সেজন্য যে কোনো দিন অফিসিয়াল ডেতে আপনি গিয়ে আপনার পাসপোর্টের ডকুমেন্টটি সাবমিট করে বায়োমেট্রিক দিয়ে ছবি তুলে আপনাকে পাসপোর্টের আবেদনটি অ্যাপ্রুভালে দিতে হবে। এরপরেই আপনার পাসপোর্টটা প্রিন্টিংয়ের জন্য চলে যাবে আগারগাঁয়ে বা হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের যে মেইন অফিস রয়েছে সেখানে। তো এইভাবেই আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সম্পূর্ণ প্রসেস, ডকুমেন্টস এবং পেমেন্ট কীভাবে করবেন A to Z বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।